নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। গত রবিবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন বাকি পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 24শে জুন। সংসদের এই বিষয়ে অধিবেশন চলবে 8 দিন, শেষ হবে 3রা জুলাই। অন্যদিকে রাজ্যসভার 264তম অধিবেশন শুরু হচ্ছে 27শে জুন। সেই অধিবেশনও 3রা জুলাই শেষ হবে। এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কিরেন জানিয়েছেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাংসদ হিসেবে শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং অন্যান্য আলোচনার জন্য 8 দিনের এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তেলুগু দেশমের প্রধান চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ডেপুটি হিসেবে শপথ নেন জনসেনা দলের প্রধান তথা অভিনেতা পবন কল্যাণ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থবারের জন্য অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন চন্দ্রবাবু। বুধবার পবন কল্যাণ ছাড়াও আরও 22 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। সে তালিকায় রয়েছে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশও। নাইডুর নতুন মন্ত্রিসভায় এনডিএর শরিক দল জনসেনার 3 জন বিধায়ক থাকছেন। বিজেপি বিধায়ক সত্যকুমার যাদব ঠাঁই পেয়েছেন নাইডুর মন্ত্রিসভায়। বুধবারের অনুষ্ঠানে মোদী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জামাই ষষ্ঠী উৎসব নিয়ে ব্যাপক আয়োজন রাজ্যে। বাজার ছিল ভালো মন্দে ভরা। বুধবার জামাই ষষ্ঠী। কোনো কালের মতোই জামাই ষষ্ঠীর আয়োজনে কোনো কমতি রাখতে চাননি শাশুড়িরা। আর এই বিশেষ দিনটি জামাইরাও দিব্যি উপভোগ করেন। বছরে এই একটা দিনই জামাতাকে ঘিরে আয়োজন হয় এলাহি। এদিন জামাইকে আদর আপ্যায়ন করে দীর্ঘায়ু কামনা করা হয়। তবে কর্পোরেট সংস্কৃতিতে জামাই ষষ্ঠীর কিছুটা পরিবর্তন ঘটেছে। বিস্তর ফারাক রয়েছে জামাই ষষ্ঠীর। বহু নিয়ম কানুন রয়েছে এই জামাই ষষ্ঠীর। এগুলির সম্পর্কে ততটা আগেকার দিনের মতো অবহিত না হলেও বেঁচে রয়েছে এই সংস্কৃতি। আজ ঘরে ঘরে দেখা যায় জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা হলুদ ও সরষের তেলে ডুবানো মোটা সুতো জামাইয়ের হাতে বেঁধে দেন, যা বলা হয় বানা। তারপর রীতিনীতি অনুযায়ী তালপাতার পাখা, গোটা আম, দূর্বা, প্রদীপের তাপে উপচারীর জামাই বরণ না করে কিছু খায় না শাশুড়িরা। তবে অনেক বাড়িতে জামাইকে পাখার বাতাস করার রেওয়াজ নেই। তবে জামাই ষষ্ঠী যাই হোক, এদিন সকাল থেকে রাজধানীর বাজারগুলিতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা কিরকম? আমরা যেমন পুরা মাছ আছে, পাবদা আছে 400 টাকা, ট্যাংরা আছে 600 টাকা, বোয়াল আছে 700 টাকা, আইর আছে 500, বোয়াল 500, এরকমই চলতেছে। রেট বেশি আর রেট কম হয়। এই অনুসারে কাস্টমারও ট্যাগ দেয় না। এই চলছে। মাছ ভালো কোয়ালিটির মাছ আছে, রেটও একদম সেফ রেট। কাস্টমার কম। অনেক কাস্টমার যায় না বাজারে। বাজারে মাছ ভালো মাছ অনুযায়ী কাস্টমার সেরকম নাই। মাছ বাজারে দেখা গিয়েছিল এদিন ইলিশ মাছ কেনার জন্য শ্বশুর শাশুড়িদের দৌড়ঝাঁপ। বটতলা ও মহারাজগঞ্জ বাজারে দেখা গেছে ইলিশ মাছের দোকানে ভিড় ক্রেতাদের এবং ইলিশ মাছ ছিল 3টি ধাপে মূল্যায়ন করে মূল্য নির্ধারিত রয়েছে। 1200 টাকা, 1500 টাকা এবং 1800 টাকা দরে ইলিশ মাছ বিক্রি হয়। এই ইলিশ মাছ বিক্রেতা বলেন, বাজারে এবার বেশ ভালো জমজমাট। মানুষ এসে পদ্মার কাঁচা ইলিশ মাছ ক্রয় করেছে এবং ইলিশ মাছের চাহিদাও রয়েছে। অপরদিকে কাতল, চিংড়ি, বোয়াল সহ অন্যান্য মাছ নিয়ে বসা কিছু বিক্রেতা জানায় বাজারে মন্দ অবস্থা রয়েছে। অন্যান্য বছরের মতো এবার বাজার জমেনি। বাইট।
বাজারে মাছ আনা খাইছে, কিন্তু বাজারের পরিস্থিতি ভালো না, বাজারে কাস্টমার কম, বাজার খুব খারাপ অবস্থা। কি মাছ তুলতো বাজারে আপনার কাঁচা আছে, কার্পো আছে, যত ট্যাংরা আছে, নলা আছে, যত যত আইটেম আছে সব কিছু আছে। নর্মাল রেট, নর্মাল যে রেটটা সবসময় বাজারে এইরকম রেট, 350 টাকা কেজি কাতলা কার্পো, ট্যাংরা আছে 70 টাকা 700 টাকা কেজি, নর্মাল রেট, কিন্তু বাজার চাহিদা কম হয়। অপরদিকে পাঁঠার মাংস এবং পোল্ট্রির মাংস বেচা বিক্রির উপস্থিতি ছিল বড় ফারাক। এক পোল্ট্রির মাংস বিক্রেতা জানান, গরমের জন্য মানুষ বাজারে আসতে চাইছে না। পোল্ট্রির মাংস নেট 270 টাকা কেজি এবং আস্তা 170 টাকা কেজি। দেশি মোরগের মাংস 600 টাকা কেজি। অন্যদিকে পাঁঠার মাংস এদিন লক্ষ্য করা গেছে 1000 থেকে 1200 টাকা কিলো। বাজারে তো চাহিদা তো অল্প আরম্ভ হইল, গরমের কারণে একটু চাহিদাটা একটু কম হইতে পারে, যারা অল্প অল্প যেতে পারে, বাজার অন্য শুরু হয়েছে না, দেখা যাক কি হয়। গ্যাস এবার কিরকম গ্যাস এবার তো একটু ভালো আসলে, কিন্তু এইবার তো গরমের লেগে যেমন বোঝা যাইতেছে না ওটা কি হয়। সপ্তাহে তো বেশি লোকজন হয়েছে না, যাও হয়েছে অল্প কিছু হয়েছে, তাহলে আবার একটু গরমের লেগে বাইতে গেলে মানুষের বাইরে আছে কম, মানে আছে তো 3.5, দেখা যাক না কি হয়। কিরকম দাম? দাম হইল আস্তা হইল 170 টাকা, কাটা হইল 270 টাকা, দেশি হইল 580 টাকা। জামাইকে মিষ্টিমুখ করাতে মিষ্টির দোকানে ছিল দীর্ঘ লাইন। রাজধানীর নেতাজি চৌমুহনী স্থিত এক মিষ্টি বিক্রেতা জানায়, বেচা বিক্রি বেশ ভালো রয়েছে। অপরদিকে অন্য এক মিষ্টি বিক্রেতা জানান, অন্যান্য বছরের তুলনায় তেমন বেচা বিক্রি নেই। কি কি আছে আইটেম? সব সব ধরনেরই আছে। কত দাম কিরকম? 10 টাকা রেট আমরা সব, আর সব 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 20 টাকা, সব করেছে 140। তবে বাজার ভালো না। গ্যাস এবার কিরকম? গ্যাস এবার তো ভালো হচ্ছে, এবার তো বেশি সবার বলেই এবার দেখা যাক বলে। সব মিলিয়ে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠেছে, মুখে হাসি ক্রেতা বিক্রেতা উভয়ের। শান্তন টিভি। বিরোধী দলের সমর্থক হওয়ার কারণে রাতের আঁধারে এক বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা। ঘটনা মঙ্গলবার রাতে রাজধানীর পূর্ব শিবনগর উদীচী ক্লাব সংলগ্ন মনীষ ঘোষের বাড়িতে। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে মনীষ ঘোষের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম দলের নেতৃত্বরা। মঙ্গলবার রাতে সিপিআইএম দলের সমর্থক রাজধানীর পূর্ব শিবনগর স্থিত উদীচী ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা মনীষ ঘোষের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। মনীষ ঘোষের বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা ইট পাটকেল ছুড়ে ভেঙে দেওয়া হয় বাড়ি ঘরের কাঁচের জানালা। বাড়ির মালিক জানায়, তিনি সিপিআইএম দলের কর্মী হওয়ার কারণে উনার বাড়িতে হামলা চালানো হয়েছে। ইতিপূর্বে উনার বাড়িতে এ ধরনের হামলা চালানো হয়নি, এ প্রথম উনার বাড়িতে হামলা চালানো হয়েছে। রাতে ঘটনাস্থলে পূর্ব আগরতলা থানার পুলিশ ছুটে যায় বলে জানান বাড়ির মালিক। হ্যাঁ, প্রায় 15-11 নাগাদ আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম, আমি আমার মিসেস আমার ছেলে, হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম, তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ। ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম, তখন দেখি এখান থেকে 8-10 জন লোক দুষ্কৃতিকারী, তারা এই ইট ভাঙ্গিয়েছে, আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে, ইভেন কি আমার বকাবকি করতেছে, ইভেন কি কোমরের থেকে রিভলভার বাই করছে, আমার শুট করিয়া মেরে লেগো। হ্যাঁ, এর ভিতরে আমি 2 জনের চিহ্নিত করতে পারছি। একজন হইছে শাম দে, আর একজন হইছে অরূপ সরকার। তারা কি এলাকারই? হ্যাঁ, এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিকপাড়ার এখানে তারা বাড়ি 2 জনের। এই তারার আর 8-10 জন মিল্লা, 10 জন মিল্লা এই আপনার 10 থেকে 15 মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে এসে। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমি তো নাম দাম একদম কইয়া দিলাম, আমার অপরাধ কি? আমার বাড়ি ঘরে এসে ভাঙচুর করলো। আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কি? কেমনে কমু? এতে কি মনে হয়েছে কোনো রাজনৈতিক কোনো বিষয়? হইতে পারে। আমি আর একটা দল করি, হইতে পারে। আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক? হ্যাঁ, আমি একটা বিরোধী দলের সমর্থক, হইতে পারে।
হতে পারে। ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম। তারা বললো ঠিক আছে আমরা দেখছি, হ্যাঁ আপনি এটা এফআইআর করুন লিখিত। আমি লিখিত এফআইআর দেবো থানাতে। এই একটা জনবহুল এলাকায় এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংগঠিত, মানে কি বলবেন এই বিষয়ে? মানে আমি আর কি বলবো, আমি হতভম্ব। আমার 48 ইয়ার্স প্লাস, আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকাতে। আমাদের এলাকাতে কেডা কোন দল করছে, কেডা কোন পার্টি করছে, কেডা শাসক কেডা বিরোধী, এরকম আমাদের ভিতরে কিছু ছিল না। সব মিল, ভোট আইতো, ভোট দিত, বাস পরে সবাই মিল। এইরকম আমার 48 বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না। হ্যাঁ, এটা একটা নজির হয়ে গেছে, এই ঘটনাটা নজির। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে মনীষ ঘোষের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম দলের নেতৃত্বরা। মানিক সরকার মনীষ ঘোষের বাড়ি ঘুরে দেখেন, কথা বলেন বাড়ির লোকজনদের সাথে। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলকে কাঠ গড়ায় দাঁড় করান। তিনি বলেন, এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ নয়। তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই তারা বাছাই করে গণতান্ত্রিক আন্দোলনের সংগঠন, নেতৃত্ব, কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শাসক দল বিজেপি এ ধরনের ঘটনা সংঘটিত করছে। সারা দেশে হাঁটতে হাঁটতে কোনো মতে সরকার রক্ষা করেছে, তারপরও সবাইকে তিনি 300-র গণ্ডি পার করতে পারেননি এনডিএ। রাজ্যের 2টি আসনে তারা মানুষকে গৃহবন্দী করে ভোট প্রহসনে পরিণত করে 71% অধিক ভোটের হার দিতে পেরেছে। 25 বছরে এমন ভোট হয়নি। এগুলো শাসক দলের দুর্বলতার লক্ষণ বলে জানান মানিক সরকার। এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না তো। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে, তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক, নেতৃত্ব, এলাকা ভিত্তিক, তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখাবার জন্য। সারা দেশের অবস্থা কি? এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। কেমন? আমি আসবার সময় দেখে আসলাম এবার 400 পার, সবাইকে নিয়েও তো 300 করতে পারছে না। এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কতদিন থাকবে, থাকবে না। আমরা যদি এই প্রশ্ন তুলছি না, আমরা বলছি লড়াই আরো তীব্র করতে হবে। কেমন? দেশের মানুষ এই অন্যায়, বেভিচার, অত্যাচার এগুলি মেনে নেয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে, ভোট লুট করে, ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে। আচ্ছা, এই যে লোকসভার নির্বাচন হলো, দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় 71% ভোট। ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত 25-30 বছরে কোন দল এত ভোট পেয়েছে? আমরা তো সরকারে ছিলাম। আমি তো মানে এগুলি কিসের লক্ষণ? এগুলো শক্তি না, এগুলি দুর্বলতার লক্ষণ। মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানোর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যে যাই হোক, মঙ্গলবার রাতে মনীষ ঘোষের বাড়িতে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনাকে মন থেকে মেনে নিতে পারছেন না। শান্তন টিভি। সিমেন্ট বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হল এক ছাত্রী। ঘটনা বুধবার সকালে চুরাইবাড়ি থানার অন্তর্গত শনিছড়া বাজারের সন্নিকটে। আহত ছাত্রী বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে স্কুটি ও বোলেরো গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হল এক যুবক। ঘটনাটি ঘটে কমলপুর আমবাসা সড়কের কলাছড়ি এলাকায়। আহত যুবকের নাম শাহিদ উদ্দিন। জানা যায়, শাহিদ উদ্দিন দক্ষিণ মানিক ভান্ডার নিজ বাড়ি থেকে স্কুটি চালিয়ে কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। কলাছড়ি এলাকায় যাওয়ার পর অপর দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সাথে তাঁর স্কুটির সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয়, মাটিতে লুটিয়ে পড়ে শাহিদ উদ্দিন সহ তাঁর সাথে থাকা অপর যুবক। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। শাহিদ উদ্দিনের সাথে স্কুটিতে থাকা অপর যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, তাদের স্কুটির গতিবেগ ছিল ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার। কলাছড়ি এলাকায় অপর দিক থেকে আসা বোলেরো গাড়িটি আচমকা রং সাইডে চলে আসে, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমার বাইকনার এডমিশনের লাগে আর কি, আমরা কমলপুর ইংলিশ মিডিয়াম স্কুলে রওনার লাগে বাইরে হয়েছি।
আমরা এটা তো খারাপ, তবুও 30-40-এর মধ্যে আমরা স্পিডটা আছে 40, তখন গাড়িটা বুলেরো গাড়িটা আছে না, এই বাম সাইডের দিকে আমরা তো এমনি যাইতেছি, বাম সাইডের দিকে এমনি ঘুরাই লিয়েছি বাইকের মধ্যে, স্কুটি তো বাইক না তো স্কুটির মধ্যে পাওয়াটা পড়ছে, সে ঘুরাইছে তো এটার মধ্যে লাগানোর পরে আমার বাইকনার আমার পাও পড়ছে। তার নাম কি? তার নাম সাইফুদ্দিন। সাহেবুদ্দিন। আর বাবার নাম? রশিদুদ্দিন। কলাসুরি হয়েছে ঘটনা? কলাসুরি। আচ্ছা, কি আমরা অফিসে ফোন আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে গেলাম, এসে দেখি একটা স্কুটির সঙ্গে একটা গাড়ি মোটামুটি সঙ্গে সংঘর্ষের পরে স্কুটি ড্রাইভার দিয়ে তারপর আবার মানুষের মধ্যে। আচ্ছা, ওনার নাম জানেন? সাহেবুদ্দিন। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা গাড়ি আর স্কুটি মোটামুটি সংঘর্ষ। বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত শাহিদ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে। শান্তন টিভি। কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে বুধবার অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক। রাজধানীর এডিনগর স্থিত SARS কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, হর্টিকালচার দপ্তরের অধিকর্তা PB জমাতিয়া সহ অন্যান্যরা। বৈঠকে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, 15 জুন থেকে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হবে। এখনো পর্যন্ত কৃষকদের কাছ থেকে 1,92,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ ব্যয় হয়েছে 371 কোটি 79 লক্ষ টাকা। 1,76,519 জন কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে। আরও 40,000 কৃষককে এই কার্ড প্রদান করা হবে। ধান উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য। ক্ষেত্রে গতবার থেকে এবার ভালো, গতবার থেকে ভালো, এবং আমি পরিষ্কার বলেছি টাকার স্কিম অনুযায়ী টাকা ভালো করে অর্থ বুঝতে হবে। স্কিম অনুযায়ী টাকার অভাব নেই, কোনো কিন্তু আনস্পেন্ড মানি যাতে না থাকে। এর অনেক আগে আনস্পেন্ড ছিল, আমরা এবছর থেকে গত বছর থেকেই আনস্পেন্ড মানি যাতে না থাকে। যে স্কিম আছে সেই স্কিমের মধ্যে স্কিমের টাকা সরাতে পারবো না, ওই স্কিমে রেখেই এটা যেন খরচ করে এবং কৃষকদের বেনিফিট পায়। সেই জন্য কিছু কিছু জায়গায় আছে, সেগুলি আমরা সংশোধনের জন্য আমরা প্ল্যান করেছি এবং আমরা টাইম লিমিট করে দিয়েছি। এই সময়ের মধ্যে কাজগুলি করতে হবে এবং অনেকগুলি কৃষি মার্কেট আমরা করতে যাচ্ছি এবং মেশিনারি, প্রচুর পরিমাণে মেশিনারি দিচ্ছি। আপনার এটা বলেন, ড্রোন বলেন, তারপরে আমাদের বুধবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় সদর মহকুমার অন্তর্গত আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা মিলে বেশ কিছু ফল ও ফুলের গাছ রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভার গাছের গুরুত্ব এবং উপকারিতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন শিক্ষক শিক্ষিকারা। তো 5 জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল, এটা তোমরা সবাই জানো। তো বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবী জুড়ে পালন করা হয় যাতে পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে পারি। তো এই উপলক্ষে আমরা সবাই যে যেখানে থাকি বৃক্ষরোপণ করে থাকি। তো যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই আজকে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় আমরা তোমাদেরকে নিয়ে আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কিছু ফুল এবং ফলের চারা রোপণ করেছি। তো শুধু রোপণ করলেই হবে না, দেখতে হবে এগুলো যাতে বড় হয়। এগুলোকে প্রতিনিয়ত গরমের সময়ে জল না থাকলে জল দেওয়া, গোবর দেওয়া, বা টিচারদেরকে বলে খৈল ব্যবস্থা করে খৈল ভিজিয়ে অন্তত 7 দিন ভিজিয়ে রেখে তারপর খৈলটা দিতে হয়। তো এই সমস্ত এগুলোকে দিয়ে আমরা গাছটাকে যদি বড় করতে পারি, আজকে বিশেষ করে যে লাগানো হয়েছে লটকন গাছ, এটা তোমরা অনেকে জানো, লটকন খেয়েছো তোমরা সম্ভবত। তো লটকন গাছের একটা বিশেষত্ব হচ্ছে, একটা গাছ যদি পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যায়
তখন এই স্কুলে তোমরা যতজন ছাত্রছাত্রী আছো 500 1000 যাই হোক, এটা সমস্যা নেই, একটা গাছ সবাইকে তুষ্ট করতে পারে, এই রকম পরিমাণে লটকন ধরে। শিশু পাচার রুখতে জেলা ভিত্তিক একদিনের কর্মশালার আয়োজন করা হয়। সিপাহীজলা জেলার জেলাশাসক কনফারেন্স হলে হয় এই কর্মশালা। এই কর্মশালাতে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশন থেকে আগত কনসার্ট জুভেনাল জাস্টিস ডিভিশনের সোনাক্ষী অধিকার রাধিকা, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলার প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। কর্মশালায় শিশু পাচার রুখতে আলোচনা হয়। এই কর্মশালার মাধ্যমে প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকদের এ ধরনের পাচার বন্ধের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এখন থেকে আর একটি শিশু যেন পাচার না হয়, সেদিকে প্রশাসন সর্বদা সজাগ থাকার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। In the welcome speech, we have understood, we have heard there is a why there is a this offence called child trafficking, how we will combat these particular offences. So before I start my lecture, let us just try to understand who is a child. But we have all experienced what a childhood is. So see, before the definition of child has come, because if we separate child and traffic, first let us understand what is who is a child. But if you look at, there are different laws, বিভিন্ন law বলি আমরা যদি দেখি, there are different laws are there. So suppose আমরা যদি child labor prohibition lawটা দেখি, child বলতে 14 বছর we can understand. But before that, again আমরা যদি child labor বা juvenile justice act দেখি, less than 18 years. And POCSO Act, less than 18 years. Now thing is, this law, jara ei law ta toyeri korche tara kintu not 18 years noy. They are all less than 18 years. To kar jonno law banano hoyche, just think for whom this law is made. বামুটিয়া ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে নারায়ণ দাস নামে এক নেশা কারবারিকে বাড়িতে অভিযান চালায়। পুলিশ অভিযান চালিয়ে বাড়িতে কিছু না পেলেও বাড়ির পেছনে একটি জঙ্গল থেকে প্রায় ৭৫ লক্ষ টাকার নেশা জাতীয় অ্যাসকোপ সিরাপ উদ্ধার করে, কিন্তু অভিযুক্ত নারায়ণ দাসকে জালে তুলতে পারেনি পুলিশ। অভিযুক্ত নারায়ণ দাসের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে আমরা খবর পাই যে একজন নারায়ণ দাস বলে এখানে বলে কোনো 15 আইটেম রাখছে। আমি খবর পাই, আমরা যাই যে তাদের তো বাড়ির পেছে না, এরপর আমরা সার্চ করলেন করে বাড়ির সারাউন্ডিং, বাড়ির পিছনে একটা জঙ্গল আছে, এখানে স্কোপ এটা সিরাপ আমরা চিজ করি। এই বিষয়ে কোনো মামলা নেওয়া হবে? তখন আমরা যদি রেফারেন্সের একটা চিজ করা হয়েছে, তখন আমরা অথরিটি কথা কই আমরা ফলোআপ অ্যাকশনটা নেওয়া যায়। কতটা কোয়ান্টিটি ছিল? টোটাল হয়েছে 75। নিজ বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক জনজাতি মহিলার। ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দায় করকড়ি এলাকায়। মৃত মহিলার নাম পূর্ণবালা দেববর্মা, বয়স 50 বছর। জানা যায় মঙ্গলবার রাতে নিজ ঘরে কাজ করতে গিয়ে তুইসিন্দায় করকড়ি এলাকার বাসিন্দা পূর্ণবালা দেববর্মা বিদ্যুতের ছোবলে আহত হয়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানায়, পূর্ণবালা দেববর্মাকে হাসপাতালে নিয়ে আসার পর তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান হাসপাতালে নিয়ে আসার আগে ওনার মৃত্যু হয়েছে। তাই তিনি তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাতে মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যান, কথা বলেন মৃত মহিলার পরিবারের লোকজনদের সাথে। পরে রাতে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দরজা লাগানোর সময় তারা লাগবে কোন জায়গাতে বাড়ি কোন জায়গা? শুদ্ধ করকরি নাম কি জানেন? কোনো মালা দেববর্মা। বয়স কত? 50। তোমার কি লাগে?
তোমার নাম কি? তরুণ তারটার কি ছিঁড়া ছিল? তার ছিল শর্ট হয়েছে না? আমি ওই বাইর নাই কাম দিয়েছিল কটার সময় হয়েছে কোনো ঘটনা? তো জানি না কটার সময় হয়েছে আমি বাইর নাই খাইছি কেটা আনছে হাসপাতালে? আনুমানিক 8:50 নাগাদ পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে আসে। পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শক বা ইলেকট্রিক শক লাগছে। তো ওই মধ্যেই তারা যতটুকু পারে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসে। তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টটারে এক্সামিন করলাম। এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা অ্যাকচুয়ালি মৃত, ব্রড ডেথ। তো ওই অনুসারে এখন ব্রড ডেথ যেহেতু আমরা একটা ব্রড ডেথ হিসাবে আমরা পুলিশে ইনফরমেশন দিয়েছি 3 নম্বরে থানাতে। তো পুলিশ আসার পর বাকি আমরা প্রসিডিউরটা আমরা করব। পেশেন্টের নাম হলো আপনার পূর্ণবালা দেববর্মা, বয়স 50 বছর, মহিলা। ওনার স্বামীর নাম হলো গিয়া ভারত দেববর্মা। স্যার কোন জায়গা থেকে আইছে স্যার তারা? কর্পুরিপাড়া তুইচিন্দ্রায়। বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে গন্ডাছড়া নারায়ণপুর পঞ্চায়েতের রাস্তাটি। রাস্তা নাকি ধান ক্ষেত, বোঝার বড় দায়। দুর্ভোগের শিকার এলাকার সাধারণ মানুষ। যানবাহন দূরের কথা, পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছে। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছে এলাকার লোকজন। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডম্বুরনগর আরডি ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজ। নারায়ণপুর এডিসি ভিলেজের চৌকিদার পাড়ায় রয়েছে নারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়। দীর্ঘদিন ধরে নারায়ণপুর পঞ্চায়েতে যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। বিশেষ করে বর্ষার মরশুমে এই বেহাল রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করা দায় হয়ে দাঁড়ায়। এতে করে দুর্ভোগ পোহাতে হয় এলাকার লোকজনদের। এলাকার পড়ুয়ারা স্কুলে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। এমনকি এলাকার অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দারা জানান, এই বেহাল রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসন, এমনকি পূর্ত দপ্তরের নিকট দাবি জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে দাবি জানায় এই বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। আমরা এই নারায়ণপুর পঞ্চায়েত চুকিদার পাড়া যে দিয়েছে পঞ্চায়েত রোড, তাহলে আমরা এই পঞ্চায়েতের রোড যে অনেকদিন ধরে এসডিএম এ গিয়া কথা কইছি, অনেক স্থানত গিয়া কথা কইছি, অফিস আন্দালত গিয়া কথা কইছি, কোনো এটা কোনো অ্যাকশন নেওয়া হইতেছে না। যে পোলা হয় না, স্কুলে যাইতে কষ্ট, যে বাজারে যাইতে কষ্ট হইতেছে, আমরা হাঁটতেই কষ্ট। বয়স্ক কিতা ফুলা ফাইন কিতা, আমরা বড় লোকই মানে হাঁটতে কষ্ট হইতেছে, তাহলে বয়স্ক লোককে অনেক জনে ফইরা যায়, গাড়িতে আইতে পারে না। বাজারে থেকে আইতে গেলে গাড়ি একটা আইতে গেলে গাড়ি চুকিতে পারা যাবে নি, না পারতাম না, রাস্তা নষ্ট। তাহলে এই রাস্তা নষ্টের মধ্যে গাড়িও আয় নাতে আমরা খুব অসুবিধাতে আছি। যে এই রোডের লগে এই রোডের লাগিয়া যে ব্যবস্থা করা হোক, যে রোডটা ঠিক করানোর জন্য, না হলে আমরা আন্দোলন করতে বাধ্য হইব। 1-1.5 কিলোমিটার হইব। অতিথি এলাকাবাসীরা একাধিকবার স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসন, এমনকি পূর্ত দপ্তরের নিকট বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। এখন দেখার, সংবাদ সম্প্রচারের হওয়ার পর প্রশাসনের কুম্ভ নিদ্রা ভঙ্গ হয় কিনা। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।